চলো। কোথায় যাচ্ছেন ম্যাম? আরে পুকি ম্যাম কোথায় যাচ্ছেন? কোনো চিন্তার কারণ নেই, আমি কোথাও যাচ্ছি না, আমি এখানেই আছি। আর আমি এখানে কেন আছি? আমি এখানে আছি আমার ছোট্ট ছোট্ট ছানাপোনাগুলোর জন্য। হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই ছোট্ট ছোট্ট ওয়েস্ট বেঙ্গলের ছানাপোনা। আজকে আমি তোদের ভয় কাটাবো হিস্ট্রির। হ্যাঁ ম্যাম, কি করে ভয় কাটাবেন, কি করে ভয় কাটাবেন? কোনো চিন্তার কারণ নেই, বলে দিচ্ছি বাবা, বলে দিচ্ছি। ফাইনাল সাজেশন দিয়ে দিচ্ছি, ফাইনাল এক্সামের আগে কিভাবে কি করব সেটা তো দেখতেই হবে। তো চলো দেখে নিই যে আমরা কিভাবে রেডি টু উইন। আর ইউ রেডি টু উইন? দেখে নেব ক্লাস 8 এর ফাইনাল হিস্ট্রি সাজেশন। আর ইউ রেডি? লিখতে হবে কমেন্টে। চলো দেখে নিই যে কি করে কি করব। ম্যাম বলে দিন তো, বলে দিন তো। অনেক দিন ধরে আমরা কিন্তু ওয়েট করছিলাম। হ্যাঁ, কি সমস্যা? সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে ভার্স্ট সিলেবাস রয়েছে ম্যাম, কিন্তু আমরা তো বুঝতেই পারছি না ফাইনাল এক্সামের আগে এত সিলেবাস হিস্ট্রির 9টা চ্যাপ্টার, কোনটা ছেড়ে কোনটা পড়বো বুঝতে পারছি না। তার সাথে সাথে তো বুঝতেই পারছি না কোথা থেকে শুরু করব, রাইট? এটা সমস্যা আছে। তো আমি জানি বাবা, তোদের মনের কথা আমি বুঝি। আর কি ভয় আছে? ভয় আছে যে ম্যাম বুঝতে পারছি না যে কোনটা পড়বো, কোন কোশ্চেনটায় বেশি সময় দেবো, কোন কোশ্চেনটায় কম, কোন চ্যাপ্টারটায় বেশি সময় দেবো, কোন চ্যাপ্টারটায় কম, তাই তো? ল্যাক অফ ক্ল্যারিটি। ওকে, আর কি আছে ম্যাম? সবচেয়ে বড় সমস্যা আমার ছানাপোনাগুলোর যেটা হচ্ছে রিভিশনের পরে ভুলে যাচ্ছি। তো ম্যাম কিছু একটু বলুন তো, কি করা যেতে পারে যে পরীক্ষায় খুব ভালো নম্বর পায় আর মা বাবা বলে বাবা বাবা বাবা? তো চলো দেখে নি কি করা যেতে পারে। সলিউশন এখানে রয়েছে। হাউ টু স্কোর 80% ইন ইয়োর ফাইনাল এক্সাম। কি করে করবো ম্যাম? চলো সলিউশন দেখে নাও। সলিউশন হচ্ছে স্টাডি হার্ড। স্টাডি হার্ড করতে হবে না। এত কষ্ট কে করে যখন পুকি ম্যাম আছে? তো স্টাডি স্মার্ট 100% উইথ পুকি ম্যাম সাজেশন। তো পুকি ম্যাম যে সাজেশনগুলো দিচ্ছে সেগুলোকেই পড়ে যাও, তাহলেই হয়ে যাবে। এবার এখানে কেন হা 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 কেন? কারণ হচ্ছে চ্যাপ্টার 1 থেকে বেশি কিছু কোশ্চেন আসেই না। কিছু কিছু স্কুলে হয়তো দিতেও পারে, বেশিরভাগ স্কুলে তো এখান থেকে কোনো কোশ্চেনই আসে না। তো ম্যাম কি পড়বো না? দেখ, যদি তোদের মনে হয় তোদের স্কুল থেকে বলেছে না এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসতে পারে, তো তোরা কি করবি, আমার যে ম্যারাথনটা আছে সেটাকে রেফার করবি। আর বাকি এখান থেকে কোনো আমরা সাজেশন দেখবো না, চলে যাব আমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোতে। চ্যাপ্টার 2-তে, চ্যাপ্টার 2 যেটার নাম হচ্ছে আঞ্চলিক শক্তির উত্থান, সেখান থেকে আমরা দেখে নেব 2 মার্কসের কি কি কোশ্চেন রয়েছে। ভালো করে দেখবো, ভালো করে পড়বো, খাতা নেব, কোশ্চেন অ্যান্সার লিখবো, মুখস্থ করব, বাস হয়ে গেল। কি সিম্পল না? সিম্পল তো বুঝলাম ম্যাম, সত্যি কি সেটা সিম্পল? হ্যাঁ সিম্পল। কোশ্চেন দেখে নাও কি রয়েছে। 76-এর মন্বন্তর কি? 2 নম্বরের দেবে, কত ওয়ার্ডস লিখবো বলে দিচ্ছি। 30 to 40 ওয়ার্ডস। 30 to 40 ওয়ার্ডস, একদম এটা মিস করলে কিন্তু চলবে না। এবার ম্যাম 3 নম্বরের জন্য কত লিখতে পারি? দেখ, ম্যাক্সিমাম 50 to 60 ওয়ার্ডস, এর থেকে যেন বেশি না হয়। এবার কিছু কিছু স্কুলে বলে না 50 to 60 ওয়ার্ডস হলে হবে না, ওটা অ্যাটলিস্ট 70 to 80 ওয়ার্ডস হতে হবে। এবার দেখ, স্কুল থেকে ডেফিনেটলি তোদেরকে জানিয়ে দিয়েছে, সেইভাবে পড়বো। হ্যাঁ, এবার কিন্তু আমি বলবো তোরা 50 to 60 ওয়ার্ডসের মধ্যে লেখার চেষ্টা করবি, কিন্তু একটু কিছু যদি উদাহরণ দিতে হয়, কিছু জিনিসে একটু ইলাবোরেটেড করা যেতে পারছে, তোদের কাছে রয়েছে রিসোর্সেস, বিকজ পুকি ম্যাম পড়িয়ে দিয়েছে ম্যারাথনে। তো সেখানে তোমরা কিন্তু 70 to 80 ওয়ার্ডসে যেতে পারো। এর পরের কোশ্চেন কি? ফারুক শিয়ারের ফরমানের গুরুত্ব খুব ইম্পর্টেন্ট, এটা পড়বো। পলাশির লুণ্ঠন আছে, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? চলো 2 নম্বর শেষ, 3 নম্বরে চলে এসছি। ব্রিটিশ কোম্পানি কিভাবে দেওয়ানির অধিকার লাভ করে? এই কোশ্চেনটা কিন্তু খুব ভালো করে পড়বো। এই কোশ্চেনগুলো কিন্তু আমি তোমাদের মারাথনে করিয়ে দিয়েছি, ছোট করে বড় করে করিয়ে দিয়েছি, আরামসে পড়বে। ওটাকে 2x স্পিডে দেখে নাও, পড়ো, অ্যান্ড দেন এই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো খাতায় লিখে মুখস্থ করো। তারপরে কি? সিরাজউদ্দৌলার সঙ্গে যে ব্রিটিশ কোম্পানির বিরোধের কারণগুলো কি ছিল? আচ্ছা, এটার মানে কিন্তু এভাবেও আসতে পারে কোশ্চেনটা যে পলাশির যুদ্ধের কারণ। এটা কিন্তু পলাশির যুদ্ধের কারণ, ঠিক আছে? তো তোদের কিন্তু সবসময় যে এই কোশ্চেনটা হুবহু এভাবেই উঠে আসবে তা নয়, তোদেরকে কিন্তু বলতে পারে পলাশির যুদ্ধের কারণ বলো, তো এটা তোমরা লিখে আসবে। এর পরের কোশ্চেন কি? কে কিভাবে কবে হায়দ্রাবাদের আঞ্চলিক যে শক্তির শাসনটা ছিল সেটা কিভাবে প্রতিষ্ঠা করেন? তার মানে বলতে চাইছে যে হায়দ্রাবাদ কিভাবে একটা আলাদাভাবে রাজ্য হিসেবে তৈরি হলো, সেটাও কিন্তু আমরা পড়ে নিয়েছিলাম। ওকে,
এরপর চলে আসছি আমরা 5 মার্কসে, রাইট? 5 মার্কসে কি বলছে দেখ, অষ্টাদশ শতকে ভারতের প্রধান যে আঞ্চলিক শক্তিগুলোর উত্থান ছিল তার পিছনে মুঘল সম্রাটদের ব্যক্তিগত অযোগ্যতাই কি দায়ী ছিল? তার মানে এখান থেকে কিন্তু আমরা মুঘল সাম্রাজ্যের পতনটাও কিন্তু দেখব, ঠিক আছে? এখান থেকে আমরা এটা কিন্তু দেখব, যেটা আমি এখানে অলরেডি কোশ্চেনে দিয়ে দিয়েছি। তাছাড়াও কিছু কিছু জিনিস দেখব যে ওরা কেন একটা আঞ্চলিক শক্তি, হ্যাঁ, এরকম ভাবে ইন্ডিপেন্ডেন্টলি কিভাবে বেড়ে উঠলো, কেন বেড়ে উঠলো সেই কারণটা। আচ্ছা, পলাশির যুদ্ধ বক্সারের যুদ্ধের মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? তার মানে পলাশির যুদ্ধ একটুখানি লিখতে হবে, একটুখানি বক্সারের যুদ্ধ লিখতে হবে, এবং তার মধ্যে আমাদেরকে ডিফারেন্সেস লিখতে হবে। তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও, তো লাস্টে আমাদেরকে লিখতে হবে আমার মতে এটা, এরকম কিছু কিন্তু লিখতে হবে। ওকে, আর কি, মুর্শিদ কুলি খাঁ ও আলীবর্দী খাঁয়ের মধ্যে ওর সময় যে বাংলার যে শাসন ব্যবস্থা ছিল তার সাথে মুঘল সাম্রাজ্যের যে সম্পর্ক ছিল, যে চরিত্র ছিল, সেটা কেমন ছিল? ওকে, এটাও আমাদেরকে জানতে হবে। এবার আমরা চলে যাব চ্যাপ্টার 3-তে। বেশি সময় নষ্ট না করে যে কোশ্চেনগুলো দিয়েছি একদম পড়বি, তাড়াতাড়ি লিখবি, আর কমেন্টে লিখবি যে ম্যাম চলছে, চ্যাপ্টার 2 কমপ্লিট, চ্যাপ্টার 3 কমপ্লিট, এটা যেন আমি দেখতে পাই, ঠিক আছে? ঠিক আছে, চলো চ্যাপ্টার 3 দেখে নি কি কি পড়বো। চ্যাপ্টার 3-তে দেখো 2 মার্কসের পড়বো হচ্ছে উইলিয়াম বেন্টিং এর যে কোনো দুটি সংস্কার কার্যের উল্লেখ করো। এর মানে কি শুধু নামটা লিখে দিয়ে ছেড়ে দেবো না, সেটাতে কি উদ্দেশ্য ছিল সেটা কিন্তু আমাদের যেন থাকে, উদ্দেশ্যটা যেন থাকে, ঠিক আছে? ছোট করে হলেও উদ্দেশ্যটা যেন থাকে। আচ্ছা, ভারতের পাশ্চাত্য শিক্ষার বিস্তারের বিবরণ দাও, এটা কিন্তু 3 মার্কসে দিতে পারে। আচ্ছা, এবার এটাতে কিন্তু আমরা কি করব, এটাতে কিন্তু আমরা হিয়ারের কথা কিন্তু খুব বেশি করে বলবো, আমি এটা স্টার দিয়ে দিলাম। ওকে ওকে, আচ্ছা, উডের ডিসপ্যাচ এবং কর্নওয়ালিসের পুলিশ ব্যবস্থার বিবরণ দাও, ঠিক আছে? যখনই এরকম বিবরণ দিতে বলবে, এর ভালো আর এর খারাপ দুটোই কিন্তু আমরা বলবো, ঠিক আছে? আচ্ছা, চলো 5 নম্বরের কোশ্চেনের মধ্যে কি কি দেখবো, যেমন হচ্ছে ওয়ারেন হাস্টিং ও লর্ড কর্নওয়ালিসের মধ্যে যে শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা ছিল তার তুলনা করা। মানে দুজনেরটাই তোমাকে লিখতে হবে, দুজনেরটাই তোমাকে লিখতে হবে, এবং কার কি ভালো কোনটা খারাপ সেই হিসেবে লিখতে হবে। এবং বলছে এই সংস্কারগুলোর যে প্রভাব ভারতীয়দের উপরে পড়েছিল সেগুলো কি কি ছিল, ঠিক আছে? সেগুলো। আচ্ছা, বলছে ব্রিটিশ কোম্পানির প্রশাসন ব্যবস্থায় আমলাতন্ত্রের ভূমিকা কি, আমলাতন্ত্রের ভূমিকা কি, এবং কিভাবে আমলারা একটা সংকীর্ণ গোষ্ঠী হিসেবে পরিণত হলো সেটা, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলছে কোম্পানি শাসনের শিক্ষানীতির ক্ষেত্রে বাংলার সঙ্গে বোম্বাইয়ের যে কি তফাৎ ছিল সেটা। তার মানে বলছে যে বোম্বাইয়ে যে আমাদের শিক্ষানীতি ছিল সেটার সাথে বাংলার কি করতে বলেছে, তুলনা করতে বলেছে। ওকে, সেটা আমরা খুব ভালো করে দিতে পারবো আশা করি। আচ্ছা, আর কি বলছে কোম্পানির শিক্ষানীতির প্রভাব ভারতীয় সমাজে কিভাবে পড়েছিল সেটা বলো। আচ্ছা, এটা কিন্তু 3 নম্বরে, এটা 3 নম্বরে, আর এটা হচ্ছে 2 নম্বরে, টোটাল কি হয়ে গেল 5 নম্বরের হয়ে গেল। ওকে, তারপরে চলে যাবো আমরা চ্যাপ্টার 4-এ। চ্যাপ্টার 3 কমপ্লিট করে যেন একদম কমেন্টে আসে যে ম্যাম চ্যাপ্টার 3 কমপ্লিট। চলো চ্যাপ্টার 4-এ চলে যাই। চ্যাপ্টার 4-এ দেখবো আমরা 2 মার্কসে বাগিচা শিল্প কি, দাদন প্রথা কি, মহলবাড়ি ব্যবস্থা কি, এই ব্যবস্থা ফলাফল আলোচনা করো। এটা 3 মার্কসে আসতে পারে, এটা 3 মার্কসে আসতে পারে। এটা হচ্ছে কিরকম ভাবে আসবে 3 মার্কসে আমি লিখে দিচ্ছি, 1 + 2 = 3-তে আসতে পারে। ওকে, ঠিক আছে। আর কি, নীল বিদ্রোহ কেন ঘটেছিল? আচ্ছা, নীল বিদ্রোহ কেন ঘটেছিল যদি তোমার 2 মার্কসে আসে তাহলে কি করব, যে ইমিডিয়েট কজটা ছিল, ইমিডিয়েট কজটা ছিল সেটাই লিখে আসবো। আর যদি তোমার একটুখানি 3 নম্বরে থাকে তাহলে তার আগে পিছিয়ে যেগুলো আছে সেটাতে অ্যাটলিস্ট 3টে পয়েন্ট আমরা লিখে আসবো 3 নম্বর। আর 2 নম্বরে কি কি আছে, সূর্যাস্ত আইন কি, অবশিল্পায়ন কি, সম্পদের বহির্গমন কি, চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে যা জানো, এটাও কিন্তু 3 নম্বরে আসতে পারে, ঠিক আছে? তার মানে এর ভালো খারাপ সবকিছু লিখবো আমরা। এইগুলো আমি কিন্তু পড়িয়ে দিয়েছি অলরেডি ম্যারাথনে, যারা যারা এখনো ম্যারাথন দেখিসনি প্লিজ 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 চলে যাও। আচ্ছা, তারপর ম্যাম, আচ্ছা এগুলো দেখবো আমরা 5 নম্বরে। কি বলছে, বাংলার বস্ত্রশিল্পের সঙ্গে কোম্পানির যে বাণিজ্য নীতির কি কি ধরনের সম্পর্ক ছিল, কিভাবে হস্তশিল্প নেমে গেল সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। এবং বলছে ব্যাংক ও বিমার কোম্পানি তৈরি করেন ভারতীয়রা, কেন দেশীয়টা করা হয়, কেন বিদেশি বর্জন করা হচ্ছিল সেগুলো দেখবো। আচ্ছা, এই কোশ্চেনটা কিন্তু ভালো করে পড়ে যাবো। চিরস্থায়ী বন্দোবস্তের সাথে রায়তবাড়ি এবং মহলবাড়ির কি তফাৎ ছিল সেটা বলছে। 3টির মধ্যে কোনটা কৃষকদের জন্য কম ক্ষতিকারক ছিল বলে তোমার মনে হয়, যুক্তি দিতে বলেছে। তো প্রথমে তুমি কি লিখবে, যে হ্যাঁ আমার মনে হয় এটা লিখবো, এবং তারপরে তার উত্তর লিখবো, ঠিক আছে? এটা কিন্তু আমি বলবো না, এটা তোরা নিজেরা কিন্তু জানিস, বিকজ তোরা আমার ক্লাসে বলেছিস। চল, কৃষির বাণিজ্যকরণের সঙ্গে কৃষির অসন্তোষ
কৃষক অসন্তোষ ও বিদ্রোহের সরাসরি কি মানে লিঙ্ক ছিল কিনা, যদি থাকে তাহলে কি কারণে ছিল সেটা তোমাকে বিচার করতে বলেছে। এবং তার সাথে সাথে বলেছে দাক্ষিণাত্যের হাঙ্গামাটা কিভাবে বিচার করবে সেটা কিন্তু বলতে। তার মানে দাক্ষিণাত্যের হাঙ্গামা আমি যেটা পড়িয়েছি সেটা ভালো করে পড়তে হবে। ওকে, চলো এবার আমরা চ্যাপ্টার 5-এ চলে যাচ্ছি। চ্যাপ্টার 4 কমপ্লিটেড, এটা যেন থাকে কমেন্টে। চলো চ্যাপ্টার 5 কি বলছে, টিকা। যারা বলছিলি আমাকে যে ম্যাম আপনি টিকাগুলো দিয়ে দেবেন, এই টিকাগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এটা করতে হবে যে 1857 খ্রিস্টাব্দে কলকাতার পরিস্থিতি কেমন ছিল সেটা, বা কলকাতার যে অভিজ্ঞতা কি ছিল সেটা। আচ্ছা, তারপরে কি পড়বো, এটা কিন্তু 2 নম্বরে আসতে পারে, আবার 3 নম্বরেও আসতে পারে, 2 বা 3-এও আসতে পারে, এটা স্কুল টু স্কুল ভ্যারি করে। আচ্ছা, বাংলার শিক্ষা সংস্কারে ডিরোজিও এবং নববঙ্গ গোষ্ঠীর কি ভূমিকা ছিল, ঠিক আছে, এটা 2 নম্বরে এক লাইনে লিখে দেবো যদি 2 নম্বরে আসে। 3 নম্বরে আসলে কি করব, এটাও একটু লিখবো, এটাও একটু বেশি করে লিখবো, ঠিক আছে, দেড় করে লিখে আসবো। রাজা রামমোহন রায়ের পরে কারা ব্রাহ্ম সমাজকে চালিত করেছিল বা সংগঠিত করেছিল সেগুলো লিখবো। এবং এতে কিন্তু আমাদেরকে সন লিখতে হবে, ঠিক আছে, সন কিন্তু লিখতে হবে। যখন কোনো সভা সমিতি কোনো রকমের, যেমন কংগ্রেসের ক্ষেত্রে যদি কিছু লিখতে হয় তখন কিন্তু আমাদেরকে এটা মানতে হবে যে ওখানে আমাদেরকে সন লিখতে হবে। উপনিবেশিক সাম্রাজ্যে কাদেরকে মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো, 2 নম্বরে আসবে। আর তাছাড়া কি বলছে, এটা 3 নম্বরেও আসতে পারে কিছু কিছু ক্ষেত্রে। আচ্ছা, তাছাড়া নববঙ্গ গোষ্ঠী কোন কোন প্রথার বিরোধিতা করেছিল সেগুলো, ঠিক আছে। এবং এই যে এখানে ভূমিকা যখনই লিখবো সেখানে কিন্তু আমরা কি করব, উদ্দেশ্য লিখবো। এখানে কিন্তু আমরা উদ্দেশ্য লিখবো, মনে করে আমরা কি করব, উদ্দেশ্যটা লিখে আসবো। চলো পরেরটা দেখা যাক। আচ্ছা, আমরা চলে এসেছি 5 নম্বরে। জ্যোতিরাও ফুলে যেটা রয়েছে উনি, এটা জ্যোতিরাও হবে। ওকে, তারপরে কি সাঁওতাল হলো ও নীল বিদ্রোহের মধ্যে পার্থক্য কি ছিল এবং তার মধ্যে কোনটা, উভয় ক্ষেত্রে হিন্দু প্যাট্রিয়টের কি ভূমিকা ছিল সেটা। তার মানে 2+1 করে আসতে পারে। স্বামী দয়ানন্দ সরস্বতী এবং আর্য সমাজ, তার মানে এখানে আমাদেরকে কিন্তু সন মাথায় রাখতে হবে, সন এবং উদ্দেশ্য মাথায় রাখতেই হবে। সে তুমি যাই করে নাও, এগুলো যদি না জানো তাহলে কোনোভাবেই কিন্তু তুমি নাম্বার পাবে না। শিক্ষা সমাজ সংস্কারে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কি ভূমিকা ছিল, এটা কিন্তু খুব 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 ভালো করে লিখবো, পয়েন্টে লিখবো। এগুলো কিন্তু প্রত্যেকটা কি করব, পয়েন্টে লিখবো, পয়েন্ট ওয়াইজ লিখবো, ঠিক আছে। চলো তোমাদেরকে ট্রিক্সও বলে দিচ্ছি যে কিভাবে লিখবে। আচ্ছা, তারপরে আমরা চলে আসছি 5 নম্বরে। বলছে ফরাজি ও ওয়াহাবি আন্দোলনের মধ্যে সংক্ষিপ্ত বিবরণ দাও। এখানেও কিন্তু আমাদের সন, নেতৃত্ব ও উদ্দেশ্য সব কটাই কিন্তু খুব ভালো করে লিখতে হবে এবং পয়েন্ট ওয়াইজ লিখতে হবে। আচ্ছা, চলো তারপরেরটা দেখা যাক কোশ্চেন কি দিয়েছেন ম্যাম। সতীদাহ বিরোধী যে আন্দোলন ছিল এবং বিধবা প্রচলনের যে আন্দোলন ছিল, ওর মধ্যে কি ডিফারেন্স ছিল, তার মানে দুটোই আমাদেরকে লিখতে হবে। কে হেল্প করেছিল, হ্যাঁ, কি আইন এসেছিল সেগুলোর সাল জানতে হবে। ওকে, সেটা কিন্তু আমরা পড়বো। এবং বিদ্যাসাগর কিভাবে নারী শিক্ষায় হেল্প করেছিলেন সেটাও এখানে আছে। তুমি কি মনে করো যে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ কেবল সিপাহী বিদ্রোহ ছিল নাকি এখানে কিন্তু একটা কোশ্চেন লুকিয়ে আছে যে নাকি ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন, ঠিক আছে। তোকে কিন্তু এইভাবে বলে তো দেবে না, বাট তোকে কিন্তু এটা প্রুভ করতে হবে যে এটাও কিন্তু ভারতের প্রথম একটা সংগঠিত আন্দোলন ছিল স্বাধীনতার জন্য, ঠিক আছে। যদিও সেটা সফল হতে পারেনি, তবে কিন্তু এটা ছিল। চলো চ্যাপ্টার 6-এ চলে যাচ্ছি। চ্যাপ্টার 6 করার আগে চ্যাপ্টার 5 কমপ্লিটেড আসতে হবে। চলো চ্যাপ্টার 6-এ যেটা আমরা 2 মার্কসে দেখবো, স্বদেশী শিল্প কিভাবে শুরু হয়েছিল, কিংসফোর্ডকে হত্যা করার যে চেষ্টা ছিল সেটা কি বিবরণ করো। মানে কবে, কোথায় গেল, কে গেল, কি হলো, ঘটনাটা ছোট সংক্ষেপে লিখে দেবো। 1907 খ্রিস্টাব্দে যে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন ছিল তার তাৎপর্য লেখো, ঠিক আছে। তো এরপরে কি আসছে, আবার আমাদের টিকা চলে আসছে, যারা জিজ্ঞাসা করেছিলে বাবা তোমাদের জন্য। চলো, ইলবোর্ড বিল যেটা আছে সেটা, সভা সমিতির যুগ কাকে বলে, এবং এটা একটা জিনিস। আচ্ছা, এবার হচ্ছে কি যে সুরাটের গুরুত্ব উল্লেখ করো, তাৎপর্য, সেম কোশ্চেন। এটা কিন্তু সেম কোশ্চেন, বাট এটা 3 নম্বরে যখন লিখতে দেবে তখন তোমাকে কি করতে হবে, অ্যাটলিস্ট 3 পয়েন্টস লিখতেই হবে। আর এটাতে কিন্তু মেন পয়েন্টটা লিখতে হবে, ঠিক আছে, এটাতে মেন পয়েন্টটা লিখে আসতে হবে। ওকে, চলো পরেরটা দেখি আমরা 5 নম্বরে। আচ্ছা, 2 নম্বরে এখনো কিছু কিছু কোশ্চেন রয়ে গেছে। সেটা হচ্ছে কি যে চরমপন্থী নরমপন্থীর যে দুটি মূল পার্থক্য রয়েছে সেটা লেখো। আচ্ছা, এটা 3টি পার্থক্য দিয়ে দিলে 3 নম্বরে আসবে, হ্যাঁ
তিনটি যদি আসে তখন 3 নম্বরে চলে আসবে। আর কি, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের কি ভূমিকা ছিল সেটা সমালোচনামূলক বিশ্লেষণটা আমরা করেছি, মনে থাকে জানো। আচ্ছা, হিউম না থাকলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হতো, এটা কি তোমার মনে হয়? এটা কি তোমার মনে হয়? এটা কিন্তু আসতে পারে আরামসে, এটা কিন্তু আমরা করিয়ে দিয়েছি ম্যারাথনে, যারা দেখিসনি আবার দেখে নেবি, তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও, এটা কিভাবে লিখবো সেটাও কিন্তু আমি ম্যারাথনে করিয়ে দিয়েছি। আচ্ছা, তারপরে কোশ্চেন হচ্ছে চরমপন্থী আন্দোলনের মূল বক্তব্য কি ছিল, মানে উদ্দেশ্য কি ছিল লিখতে দিয়েছে। আর বলছে যে ধর্মীয় প্রতীকের কিভাবে ব্যবহার করেছিল সেটা লেখো, তোমার বক্তব্য যুক্তি দাও, মানে একটা লাইন লিখতে হবে, আমার মনে হয় যে হ্যাঁ এরকম বা ওরকম নয়, এই জিনিসটা জাস্ট লিখতে হয়। ওকে, চলো তারপরে চ্যাপ্টারে যাই। চ্যাপ্টার 7-এ চলে এসেছি, জালিয়ানওয়ালাবাগ হবে। আচ্ছা, জালালাবাদ, এক্সট্রিমলি সরি, জালালাবাদের যে যুদ্ধ ছিল তার সম্পর্কে লেখো। সাইমন কমিশন যেটা বলেছে, ডান্ডি অভিযান বলেছে, লাহোর ষড়যন্ত্র, হোম রুল আনন্দ এবং নেহেরু রিপোর্ট। ওকে, এগুলো করবো। তারপরে চৌরি চৌরা পড়বো, মন্টেগু চেমসফোর্ড সংস্কার পড়বো, কাকে কেন সীমান্ত গান্ধী বলা হতো এটা জানবো। আচ্ছা, ভারত ছাড়ো আন্দোলনে মাতঙ্গিনী হাজরার কি ভূমিকা ছিল, এখান থেকে কিন্তু আমরা একটা বড় কোশ্চেন জানতে পারি যে নারীদের ভূমিকা, এটাও কিন্তু আমাদেরকে আলাদা করে পড়ে রাখতে হবে, নারীদের ভূমিকা, হ্যাঁ না, নারীদের ভূমিকা 3 বা 5-এ আসতে পারে। খিলাফত আন্দোলন পড়ে নেবো। ওকে, আচ্ছা, তারপরে আমরা চলে আসছি 5 মার্কসে, যে গান্ধীর যে অহিংস সত্যাগ্রহ ছিল তার আদর্শটা কি ছিল, এবং এর সাথে যে কংগ্রেসের প্রথম দিকে যে নরমপন্থীদের আদর্শর যেটা তুলনা করাটা সেটা আমাদের কিন্তু দরকার। এবং কি বলছে, অহিংস অসহযোগ আন্দোলনের বৈশিষ্ট্য কি ছিল, এই আন্দোলন রদ করার বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গান্ধীজি, সেটা তোমার কি মনে হয়, সেটাকে তুমি একমত কি না, তোমার কি মনে হয় করা উচিত ছিল কি না। সবসময় কিন্তু এরকম লিখবে না মনে হচ্ছিল না, এটা লিখবে না, লিখবে হ্যাঁ নিশ্চয়ই, কারণ এটা অহিংস অসহযোগ আন্দোলন ছিল, বাট এটা আস্তে আস্তে ভায়োলেন্ট হয়ে গেছিল, কেন হয়েছিল সেগুলো আমরা লিখবো। আচ্ছা, জাতীয় রাজনীতিতে সুভাষচন্দ্র বসুর কি কি মানে কন্ট্রিবিউশন ছিল সেটা, এবং সুভাষচন্দ্রের যে রাজনৈতিক চিন্তার ওপরে কি কি বিষয় প্রভাব ফেলেছিল সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। এবং কি সংগ্রামের অংশ হিসেবে কিভাবে তুমি ব্যাখ্যা করো, এটার সাথেই, ঠিক আছে। নৌ বিদ্রোহ, এটার সাথে, এটা আলাদা করে দেখবো আমরা। নৌ বিদ্রোহকে, এটা একটা আলাদা কোশ্চেন, যে নৌ বিদ্রোহকে স্বাধীনতা সংগ্রামের অংশ হিসেবে তুমি কিভাবে দেখছো, ঠিক আছে। এটা আলাদাভাবেও আসতে পারে, এটা একসাথেও আসতে পারে। তার আগের কোশ্চেনটা কি আছে, যে ভারত ছাড়ো আন্দোলন কিভাবে গান্ধীজির অহিংস অসহযোগ আন্দোলনের আদর্শটাকে মেনে নিয়েছিল, ঠিক আছে, তো সেটা আমরা দেখবো। আচ্ছা, চলো চ্যাপ্টার 8-এ চলে এসেছি। চ্যাপ্টার 8-এ বলছে যে লাহোর অধিবেশনের গুরুত্ব কি, তার মানে এখানে আমাদেরকে কি করতে হবে, ডেটটা দিতে হবে, ডেটটা কিন্তু ডেফিনেটলি দিতে হবে। সাম্প্রদায়িক বাটোয়ারা কি, র্যাডক্লিফ লাইন কি, আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য কি, উদ্দেশ্যগুলো কিন্তু খুব ভালো করে জানতে হবে, যে কোনো আন্দোলনের উদ্দেশ্য কি, কে নেতৃত্ব দিয়েছিল, কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল, কত খ্রিস্টাব্দে শেষ হয়েছিল, কেন শেষ হয়েছিল, ব্যর্থ হয়েছিল না সফল হয়েছিল, এই কটা জিনিস যদি তুমি জেনে যাও, একটা কোনো চার্টে যদি লিখে নাও, তাহলেই হয়ে যাবে তোমার হিস্ট্রি। ওকে, 1930 খ্রিস্টাব্দে যে বলছে ভারতের যে হিন্দু মুসলিম সম্পর্ক সেটা কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা জানতে হবে, এবং ভারতীয় মুসলিমরা কেন খিলাফত আন্দোলনে যুক্ত হয়েছিল বা কেন শুরু করেছিল ভারতীয় মুসলিমরা, সেটা আমাদেরকে কিন্তু জানতে হবে, এটা কিন্তু আমরা পড়িয়ে দিয়েছি। ওকে, তারপরে কি বলছে স্যার, সৈয়দ আহমেদ খান কিভাবে মুসলিম সমাজকে আধুনিকরণের পথে নিয়ে গেছিল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আমি একবার স্টার দিয়ে দিচ্ছি, এটা আসার চান্স খুব বেশি আছে। ওকে, তারপরে কিভাবে বলছে 19 শতকে হিন্দু পুনর্জীবনবাদী আন্দোলনের জন্ম হয়েছিল, এবং এইসব আন্দোলনগুলোর কি ভূমিকা ছিল সাম্প্রদায়িক বাটোয়ারা বা সাম্প্রদায়িক যে মনোভাবের জন্য, সেটা আমরা পড়বো। এবার চলে আসছি আমরা লাস্ট চ্যাপ্টারে, হ্যাঁ না, লাস্ট চ্যাপ্টারটা অনেকেই বলেছো যে ম্যাম ভালো করে কোশ্চেনটা বলে দেবেন, আমরা বুঝতে পারছি না যে কি পড়ে যাবো। ওকে, এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত ব্যবস্থার বিবরণ দাও, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমরা আরেকটা জিনিস জানবো, যে আমরা শর্ট কোশ্চেনেও পড়েছি যে পশ্চিমবঙ্গের যে ওটা কি ছিল, পশ্চিমবঙ্গের আমাদের, আমি ভুলে গেছি ওটা, গ্রাম, যেটা আমাদের 3টে স্তর ছিল না, 3টি স্তর, সেটা আমাদেরকে মনে রাখতে হবে, 3টি স্তর ছিল গ্রাম পঞ্চায়েতের, সেটা আমরা একবার দেখে নেব, ঠিক আছে। এই কোশ্চেনটা কিন্তু শর্ট কোশ্চেনে আসার জন্য। আচ্ছা, আর কি, ভারতের সংবিধানে নাগরিকদের কি কি মৌলিক অধিকার লেখা রয়েছে, মৌলিক অধিকার মানে ফান্ডামেন্টাল রাইটস, FR বলে লিখে রাখলাম, ঠিক আছে। ওকে, আর কি ভারতের সংবিধানে গণতান্ত্রিক শব্দের অর্থ কি,
হ্যাঁ না? আর কি বলছে যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কেন বলা হয়েছে, এগুলো কিন্তু আমরা ম্যারাথনে অলরেডি পড়ে নিয়েছি। এরপরে 5 নম্বরে কি দেখবো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটা ব্যাখ্যা করো। প্রিয়াম্বেল বলে ইংলিশে। বলছে বর্ণিত সাধারণতন্ত্র শব্দটি কিভাবে বাস্তবায়িত করা হয়েছে সেটা, প্রধানমন্ত্রী ও রাজ্যের যে মুখ্যমন্ত্রী তাদের দায়িত্ব আলোচনা করো, এবং কি বলছে রাষ্ট্র ও রাজ্য যেটা রয়েছে পরিচালনায় এদের কি ভূমিকা রয়েছে, কিভাবে এরা রাষ্ট্র বা রাজ্যটাকে চালাচ্ছে সেটা। নারীদের অধিকার, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা তো খুব খুব বেশি ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে জানতে হবে। এবং বলছে নারীদের যে সামাজিক ক্ষমতা রয়েছে প্রতিষ্ঠার জন্য যে অর্থনৈতিক স্বাধীনতা, ইকোনমিক ফ্রিডম, এটা কিভাবে জরুরি সেটা লেখো। ওকে ওকে অ্যান্ড থ্যাংক ইউ। না, আমি তোদেরকে থ্যাংক ইউ বলবো না, থ্যাংক ইউ তোরা আমাকে বলবি পরীক্ষার পরে। আর সবার আগে যে জিনিসটা করবি সেটা হচ্ছে একটা চ্যালেঞ্জ নিবি। কি চ্যালেঞ্জ নেব ম্যাম? চ্যালেঞ্জটা কি আছে ম্যাম? চ্যালেঞ্জটা আছে হচ্ছে তোদেরকে আমি চ্যালেঞ্জ দিলাম পার চ্যাপ্টার যখনই শেষ হয়ে যাবে, ঠিক আছে, শেষ হয়ে গেলেই তোদের একটা করে কমেন্ট আসবে যে চ্যাপ্টার আমাদের কমপ্লিট। ঠিক আছে, চ্যাপ্টার কমপ্লিট। কি বলে কমেন্ট আসবে? কি কমেন্ট আসবে সেটা আমি যখন বলে দিচ্ছি তখন যেন আমি প্রত্যেকের দেখতে পাই, এবং যারা যারা কমেন্ট করবি তাদেরকে রিপ্লাই আমি পার্সোনালি করব। চল কমেন্ট কি? কমেন্ট হচ্ছে কমপ্লিটেড চ্যাপ্টার নাম্বার দিয়ে দিবি। ঠিক আছে, এটা হলো তোদের আমি একটা চ্যালেঞ্জ দিলাম, দেখি কে কত তাড়াতাড়ি করতে পারিস এবং ভালো করে করতে পারিস। ওকে চল, তোদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ক্লাস 9 এর ব্যাচে। আশা করি তোরা খুব ভালো করে পরীক্ষা দিবি। বাই বাই।